ভারত পাকিস্তান যুদ্ধ শেষ হয়েছে কয়েক মাস আগেই এবং দর্শক এই ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তান যেভাবে ভারতকে পরাজিত করল এবং ভারত না পারতেছে যুদ্ধ করতে, না পারতেছে বন্ধ করতে, কারণ যুদ্ধ করলে পরাজয় নিশ্চিত, বন্ধ করলে দেশের লোকের কাছে মোদির ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। এমন সময় ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধের আহ্বান জানালে পাকিস্তানও মেনে নেয়, ভারতও মেনে নেয় এবং যুদ্ধের যে ব্যাপক ক্ষয়ক্ষতি এটা কিন্তু ভারত গোপন রেখেছিল। বিশেষ করে যে ফ্রান্সের তৈরি রাফায়েল যুদ্ধবিমান, যেই রাফায়েলকে বলা হয় রাফায়েল যুদ্ধবিমান কখনোই এটার পতন হয়নি, কিন্তু এই পাকিস্তানের সঙ্গে যুদ্ধে পাঁচটা রাফায়েলের পতন হয়েছে। প্রশ্ন হচ্ছে, পৃথিবীর অত্যাধুনিক যে যুদ্ধবিমান ফ্রান্সের রাফায়েল, যেটা ভারত বিপুল পরিমাণ টাকা পয়সা খরচ করে কিনেছে, সেই রাফায়েল কিভাবে এই পাকিস্তানের লক্ষ ঝক্কর মার্কা বিমান বাহিনীর কাছে মার খেয়ে গেল? যদিও এখন পর্যন্ত ভারত স্বীকার করেনি, কিন্তু এটা এখন আর গোপন নয়, এটা দিবালোকের মতো সত্য। বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট এবং ফ্রান্সের রাফায়েলের যে ওয়েবসাইট, সেখানে গেলে প্রমাণ করলে দেখা যায় যে হ্যাঁ, এই 5টা রাফায়েল ভূপাতিত হয়েছে। এই সংক্রান্তটা নিউজ আজকে করেছে বার্তা সংস্থা রয়টার্স। আপনারা তো চিনেন যে রয়টার্স হচ্ছে পৃথিবীর সর্ববৃহত্তম একটি বার্তা সংস্থা। সেই রয়টার্স একটা ডিটেলস দিয়েছে যা শুনলে আসলে আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে। যে আমরা অনেকেই বলি যে অনেকে বলে যে আরে ভারত আর বাংলাদেশ, ভারতের সঙ্গে যুদ্ধ লাগলে বাংলাদেশ আধা ঘন্টা টিকতে পারবে না। ঠিক তেমনি কিন্তু পাকিস্তানের সঙ্গে কিন্তু এগুলো বলতো। কারণ আপনারা যদি সামরিক যে র্যাঙ্ক আছে, র্যাঙ্ক দেখেন, তাহলে অবশ্যই সামরিক র্যাঙ্ক অনুযায়ী সামরিক দিক দিয়ে সবচেয়ে শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, কোনো সন্দেহ নেই। দ্বিতীয় রাশিয়া, তৃতীয় চায়না, চতুর্থ ভারত। তাহলে খেয়াল করবেন ভারত 4 নম্বরে আছে, আর পাকিস্তান মনে হয় 10-এর ভিতরেও নাই। সুতরাং যদি এক দেশের সঙ্গে আরেক দেশের যুদ্ধ লাগে, তাহলে ওই সামরিক তালিকা অনুযায়ী কে জিতবে কে হারবে এগুলো নির্ধারণ করা অনেক সময় ঠিক না। কারণ যুদ্ধ বাজলে তখন আর কোনো নীতি কাজ করে না, কোনো র্যাঙ্ক কাজ করে না। যুদ্ধের সবচেয়ে বড় বিষয় হচ্ছে মনোবল। যেই মনোবলটা ছিল পাকিস্তানের অটুট। আমি একটু আপনাদেরকে বলি যে ঘটনাটা কি হয়েছিল। আপনারা জানেন যে ভারতের পেহেলগামে একটা সন্ত্রাসী হামলায় 26 জন ভারতীয় পর্যটক মারা যায় এবং মারা যাওয়ার পরে ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে, যদিও পাকিস্তান অস্বীকার করে, এবং এরপর থেকে ধারণা করা হচ্ছিল যে ভারত যে কোনো সময় পাকিস্তান আক্রমণ করতে পারে। তো এই কারণেই পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান জহির সিদ্দিকী, তিনি যেহেতু ভারত যে কোনো সময় হামলা চালাতে পারে এবং এই হামলাটা সাধারণত রাতের দিকেই হতে পারে, এই কারণেই বিমান বাহিনীর প্রধান জহির সিদ্দিকী তিনি সেই সময়গুলোতে বিমান বাহিনীর কন্ট্রোল রুমের পাশেই একটা মাদুরে তিনি ঘুমাতেন, বাসায় যেতেন না। সারা রাত তিনি ওই মাদুরেই ঘুমাতেন, যাতে যে কোনো সময় তাকে পাওয়া যায়। তো সে রাতটা ছিল 7ই মে দিবাগত রাত। ঠিক 12টা বাজার কিছুক্ষণ পরেই হঠাৎ করে পাকিস্তান বিমান বাহিনীর রাডারে লাল বাতি সাইরেন বেজে ওঠে এবং তখনই কন্ট্রোল রুমের লোকজন গিয়ে দ্রুত পাশের রুমে গিয়ে বিমান বাহিনীর প্রধান জহির সিদ্দিকীকে ঘুম থেকে উঠিয়ে বলে, স্যার, পাকিস্তানের বিমান বাহিনী আমাদের আকাশ সীমায় ঢুকে পড়েছে। তখন জহির সিদ্দিকী প্রশ্ন করেন যে কি পরিমাণ বিমান আসতেছে? তখন কন্ট্রোল রুমের প্রধান বলে যে স্যার, ঝাঁকে ঝাঁকে 80 থেকে 100 হতে পারে, আমরা শিওর না, ঝাঁকে ঝাঁকে শুধু বিমান আসতেছে আর আসতেছে। তখন জহির সিদ্দিকী দ্রুত বললেন যে পুরো বিমান বাহিনীর ইউনিট তৈরি হও, পুরো বিমান বাহিনীর ইউনিট তৈরি হও, আমাদেরকে এখনই যেতে হবে। তারপর বিমান বাহিনীর প্রধান জহির সিদ্দিকী J-10C, এই J-10C সহ পাকিস্তানের অন্যান্য যে বিমানগুলো আছে লক্ষ ঝক্কর মার্কা সব সহ প্রায় 30-40টা বিমান পাঠানোর নির্দেশ দেন, যে বিমানগুলো ভারতীয় বিমানের মোকাবেলা করবে। এখন ভারতের বিমান হচ্ছে গিয়ে 80-90টা আর পাকিস্তানের হচ্ছে 30-40টা। এই 30-40টার ভিতরে হয়তো চীনের তৈরি অত্যাধুনিক J-10C হয়তো আছে 10 থেকে 12টা, আর বাকি সবই তো লক্ষ ঝক্কর মার্কা পুরাতন। সেই জায়গায় ভারতের আছে ফ্রান্সের তৈরি রাফায়েল, যেই রাফাল কখনোই ভূপাতিত হয়নি, যেই রাফায়েল শত্রুপক্ষকে ধ্বংস করে দিয়েছে, একের পর এক রেকর্ড আছে। সেই রাফায়েল কি করবে? তারপর দর্শক শুরু হলো তুমুল গোলাগুলি এবং পাকিস্তানের সঙ্গে ভারতের তুমুল যুদ্ধ চলল। এবং সেই যুদ্ধে আপনারা জানেন অবশ্য কাকতালীয় হবে, পাকিস্তানের একটা যুদ্ধ বিমানও ভূপাতিত হয়নি। পাকিস্তানের এই সামান্য সংখ্যক যুদ্ধ বিমানকে পরাজিত করতে না পেরে ভারতীয় বিমান বাহিনী লেজ গুটিয়ে পালিয়ে যায়। তাহলে এটা কি শুধু একমাত্র পাকিস্তানি বিমান বাহিনীর সাহসিকতাই এটা সম্ভব হলো ভারতকে পরাজিত করতে? অবশ্যই কোনো সন্দেহ নেই। আরেকটা কারণও কিন্তু
পাকিস্তান যে চীন থেকে J-10C যুদ্ধবিমান কিনেছিল সেই যুদ্ধবিমানের সঙ্গে PL-15 নামে একটা মিসাইল সিস্টেম অ্যাটাচ করা ছিল। মানে চীনের তৈরি J-10C যুদ্ধবিমান পাকিস্তান কিনে এনেছে, সেই যুদ্ধবিমানে একটা PL-15 মিসাইল সিস্টেম ছিল, যেই মিসাইল সেখান থেকে পাইলট বোতাম টিপ দিয়ে মিসাইলটা শত্রুপক্ষের দিকে ছুটতে পারে এবং সেই মিসাইল 150 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে নির্ভুলভাবে আঘাত হানতে পারে। এখন অবশ্যই আক্রমণের পূর্বে ভারত পাকিস্তানের বিমান বাহিনীর ক্ষমতা সম্পর্কে স্টাডি করেছে এবং স্টাডি করে দেখেছে যে এই J-10C যুদ্ধবিমানের যে মিসাইল এটা মাত্র 150 কিলোমিটার যায়। সুতরাং তারা পাইলটদেরকে বলেছে যে তোমরা অবশ্যই 150 কিলোমিটারের একটু দূরে থাকবা, কাছাকাছি যাবা না, তাহলেই এই পাকিস্তান তাদের এই চীনের তৈরি J-10C যুদ্ধবিমান দিয়ে আমাদের ঘায়েল করবে। কিন্তু J-10C বিমানের যে PL-15 মিসাইল সিস্টেম আছে এটাকে একটু আপগ্রেড করে দিয়েছিল যে যদি এখান থেকে মিসাইল ছোড়া হয় তাহলে এটা এখন 150 কিলোমিটারের বদলে 250 কিলোমিটার যাবে বা 200 কিলোমিটার যাবে, মানে আরও অনেক বেশি যাবে। কিন্তু সেইটা ভারতীয় বিমান বাহিনীর ধারণাতেও ছিল না। এবং চীন যে গোপনে গোপনে সামরিক অস্ত্র তৈরিতে কত উচ্চমানের স্থান অধিকার করেছে বিশ্বে, সেই সম্পর্কে আইডিয়া ভারতেরও ছিল না, পশ্চিমাদেরও ছিল না। ভারতীয় কর্মকর্তারা স্বীকার করেন যে তাদের গোয়েন্দা বিশ্লেষণে এবং তাদের হিসাব নিকাশে একটা বড় ভুল ছিল এবং এই ভুলের কারণেই তাদের বিরাট পরাজয় ঘটে। যদিও ভারত স্বীকার করবে না, কারণ স্বীকার করলে নরেন্দ্র মোদীর অপমান হবে। তো ওই যে ভারতীয় বিমান বাহিনী ইনস্ট্রাকশন পেয়েছে যে যদি তোমরা পাকিস্তানি বিমান থেকে 150 কিলোমিটার দূরে থাকো তাহলে তোমাদের কিছুই হবে না। তো ওরা 150 কিলোমিটার না, ওরা 200 কিলোমিটার 250 কিলোমিটার দূরে আছে, তারপরেও হঠাৎ করে কোথা থেকে যেন মিসাইল এসে তাদের আক্রমণ করতেছে। ভারতীয় বিমান হতবাক যে কিরে আমরা তো 150 কিলোমিটার দূরে আছি, তাহলে আমাদের এদিকে কেন এত মিসাইল আসতেছে, কেন মিসাইল আসতেছে এবং মিসাইলগুলো নির্ভুলভাবে আসতেছে। ভারতীয় বিমান বাহিনী মিসাইল দেখে অনেক কষ্ট করে মিসাইল এড়াতে পারতেছে, কোনো বিমান পড়ে যাচ্ছে, কোনো বিমান মিসাইল এড়াতে পারতেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে পাকিস্তানের যে চীনা J-10C বিমান, সেই বিমানের যে মিসাইল সিস্টেম এটা 200 কিলোমিটার পর্যন্ত যেতে পারে, তা নয় বুঝলাম, কিন্তু এত নির্ভুলভাবে কিভাবে পাকিস্তানি বিমান বাহিনী ভারতের প্রত্যেকটা বিমান টার্গেট করে করে মিসাইল ছুটতেছে? এটা তো সম্ভব না। কিন্তু এটা কিভাবে সম্ভব হলো? পাকিস্তান এই যুদ্ধে বিভিন্ন অস্ত্র এবং সেন্সরের সংযুক্তি ঘটায়। এখন প্রশ্ন করতে পারেন যে এই সেন্সর এবং অস্ত্র এগুলো আসলে কি, একটু বুঝিয়ে বলতেছি। সেটা হচ্ছে যে পাকিস্তান তাদের নিজস্ব প্রযুক্তি দ্বারা একটা সিস্টেম আবিষ্কার করেছে। মানে এটা বিভিন্ন দেশের বিভিন্ন প্রযুক্তি, এগুলোকে পাকিস্তান সমন্বয় করে একটা সিস্টেম তৈরি করেছে। এই সিস্টেমের নাম দিয়েছে পাকিস্তান ডাটা লিঙ্ক 17। তাহলে কি এই ডাটা লিঙ্ক 17? ডাটা লিঙ্ক 17 হচ্ছে এমন একটা কানেকশন যেটা কিনা আকাশের যুদ্ধবিমান এবং নিচে যে স্থল সেনাবাহিনী এদের সঙ্গে এবং কন্ট্রোল রুমের সঙ্গে একটা সমন্বয় সাধন করে, যেটা দ্বারা শত্রুপক্ষের বিমানগুলির পুঙ্খানুপুঙ্খ অবস্থান নিরূপণ করা যায়। এবং যদি কোনো কারণে রাডার বন্ধ হয়ে যায় তারপরেও এই সিস্টেম কার্যকর থাকে। পাকিস্তান এজন্য একটি সুইডিশ প্রযুক্তি ব্যবহার করে, সেই সুইডিশ প্রযুক্তি দ্বারা সেই চীনা J-10C বিমান এবং নিচে স্থল কন্ট্রোল রুম, স্থলের যে সেনা তাদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখে এবং শত্রুপক্ষের বিমানগুলোর অবস্থান একদম সুনির্দিষ্টভাবে নিরূপণ করতে সক্ষম হয়। এটাই হচ্ছে পাকিস্তানের ডাটা লিঙ্ক 17 প্রযুক্তি, যেটার কথা ভারত জানতো না। এবং এই কারণেই ভারতের বিমান বাহিনীর পাইলটরা হতভম্ব হয়ে যায় যে কিভাবে এই 200-250 কিলোমিটার দূর থেকেও একের পর এক মিসাইল নিখুঁতভাবে আমাদের দিকে আসতেছে। এমন তো কথা ছিল না। যদিও ভারত এটা অস্বীকার করতেছে, বাট ফ্রান্সের রাফেল কোম্পানি তারা স্বীকার করেছে যে তাদের এরকম 5টা বিমান ভূপাতিত হয়েছে। এই যুদ্ধের পর বিশ্বব্যাপী ফ্রান্সের তৈরি রাফায়েল যুদ্ধ বিমানের শেয়ার বাজারে একদম ধস নামে এবং এর শেয়ার বাজার পড়ে যায় এবং চীনা J-10C এটার শেয়ার প্রাইস হু করে বাড়তে থাকে। এবং সম্প্রতি ইন্দোনেশিয়া সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল যে তারা ফ্রান্সের থেকে রাফায়েল যুদ্ধবিমান কিনবে, কিন্তু তারা এখন সেই অর্ডার ক্যান্সেল করে তারা এখন চীনে যাচ্ছে, চীনের থেকে J-10C যুদ্ধবিমান তারা কিনবে। এই হচ্ছে কি দর্শক অবস্থা। এই জন্যই বললাম যে সবসময় কিন্তু যুদ্ধে কে জিতবে কে হারবে এগুলো, কার শক্তি বেশি কার শক্তি কম, এগুলো নির্ধারণ করে হয় না। যুদ্ধ যখন শুরু হয় তখন কিন্তু মনোবলটাও একটা বিশাল ব্যাপার।
যার মনোবল আছে সে যুদ্ধে 70% এগিয়ে যায়, বাকি 30% থাকে বিভিন্ন কৌশল, বিভিন্ন অস্ত্রশস্ত্র, সামরিক সরঞ্জাম বা অন্যান্য বিষয়ের উপর নির্ভর করে। আত্মবিশ্বাস এবং দেশপ্রেম এই দুটাই হচ্ছে মেইন, এবং সেগুলোর উপর ভিত্তি করেই পাকিস্তান ভারতের থেকে এত পিছিয়ে থেকেও সেই সময় রাডারে দেখা যায় যে ভারতীয় যুদ্ধবিমান এবং পাকিস্তানি যুদ্ধবিমান সব মিলিয়ে প্রায় 110টা বিমান আকাশে ছিল। 110টা, এর ভিতর 3 ভাগই ছিল ভারতের আর মাত্র 1 ভাগ পাকিস্তানের। ভারতের সব অত্যাধুনিক, ভারত তো টাকা পয়সার অভাব নেই, আর পাকিস্তানের কোনো রকম লক্ষ্যজকর মার্কা, এগুলো দিয়েও পাকিস্তান সেই ভারতীয় বিমান বাহিনীকে দৌড়ানি দিতে বাধ্য করেছে। ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।